হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, ফাইনালি আমরা এখন কথা বলবো ধুরন্ধর দ্য রিভেঞ্জ ছবিটা নিয়ে। ধুরন্ধরের পার্ট 2 তোমরা প্রত্যেকেই জানো। অ্যাকচুয়ালি ছবিটা আমার 18 তারিখেই দেখা হয়েছিল পেড প্রিভিউজ এর শো। 5টা থেকে যে শোটা লঞ্চ করা মানে শোটা চালু করা হয়েছিল ওই শোটাই দেখা হয়েছিল। বাট আমি 18 তারিখে রিভিউ করতে পারিনি, কারণ 5টার সময় গেছি ছবি দেখতে, ফিরেছি হচ্ছে 10টা সাড়ে 10টা। ঠিক আছে, এবার শরীরটা খুবই টায়ার্ড লাগছিল এবং যে কারণে বসতে পারিনি। তারপরে বাংলাদেশের ছবিগুলো নিয়ে এতই ব্যস্ত ছিলাম। বাংলাদেশে তোমরা প্রত্যেকে জানো যে অনেকগুলো ছবি মুক্তি পেয়েছে। তো সেই কারণে সেই আপডেট গুলো নিয়ে, সেই টিজার ট্রেলার নিয়ে ব্যস্ত ছিলাম। ঠিক আছে, বাট ফাইনালি সময় পেয়েছি, আমরা এখন কথা বলবো অ্যাকচুয়ালি ছবিটা নিয়ে। দেখো, আমি যেহেতু একটা বড় ছবি, ভালো ছবি, তো সেগুলোকে একটু ডিটেলসে কথা বলতে গেলে একটু সময় দরকার, একটা একটা স্ট্রেস ফ্রি মাইন্ড দরকার। তো সেক্ষেত্রে দেখুন, প্রত্যেকটা পয়েন্ট রেডি করেছি, ছবিগুলো নিয়ে আমরা কথা বলবো। আর এটা কিন্তু স্ক্রিপ্ট নয় টোটালি, ঠিক আছে? একটা পাতায় পুরো ছবির স্ক্রিপ্টও লেখা যায় না, মানে কি বলবো, রিভিউজ লেখা যায় না। তো সেখানে প্রত্যেকটা পয়েন্ট আমরা করে নিয়েছি, আমরা সেই মোতাবেক কথা বলবো। এমনিতেও ধুরন্ধর নিয়ে যা ক্রেজ চারিদিকে, তোমরা সেটা দেখতে পাচ্ছ ভাই। এই প্রথমবার কোনো একটা হিন্দি ছবি নিয়ে এরকম একটা ক্রেজ দেখলাম। এই ছবিটার প্রথম দিনের কালেকশন ওভারসিজ প্রায় 236 কোটি সামথিং ছিল আর কি, তার থেকে বেশি হতে পারে। বাট হিন্দি যে কালেকশনটা ছিল 102 বা 110 কোটির মধ্যেই। ঠিক আছে, এখনো পর্যন্ত অ্যাকচুয়ালি তারান আদার্স বক্স অফিসটা শেয়ার করেনি, বক্স অফিস কালেকশনটা। তার জন্য ওয়েট করে আছি যে আলটিমেটলি সেই কিন্তু একটা মানে একটা ভালো কালেকশন শেয়ার করে, বা সেই কিন্তু একটা প্রপার কালেকশন শেয়ার করে। ঠিক আছে, এটা আমরা প্রত্যেকেই জানি। বাট এখনো পর্যন্ত তারা নাদার শেয়ার করেন, যার জন্য আমি এই ছবির বক্স অফিস কালেকশনটা নিয়েও কথা বলিনি। তো এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে হিন্দিতে কালেকশন করেছে প্রায় 110 থেকে 120 কোটির মধ্যে। ওভারসিজ করেছে ওয়ার্ল্ড ওয়াইড 236 থেকেও বেশি। মানে এটা অ্যাকচুয়ালি প্রথমবার হয়েছে। প্রথম কোনো বলিউডের ছবি এত কালেকশন করেছে, বা প্রথম কোনো ইন্ডিয়ান ছবি যেটা এত কালেকশন করেছে। ঠিক আছে, সো ছবিটার হাইপ বুঝতে পারছো তোমরা কি লেভেলে যাচ্ছে। সোজা কথায় বলতে গেলে সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। ঠিক আছে, এই ছবিটা নিয়ে প্রথম দিকে বেশ নেগেটিভিটি হয়েছিল, বেশ সমালোচনা হয়েছিল, প্রপাগান্ডা দেখানো হচ্ছে বা এই ওই। বাট তবুও ছবিটাকে ডাউন করতে পারিনি। ঠিক আছে, হিস্টোরিক স্টার্ট নিয়েছে এই ছবিটা এখনো পর্যন্ত। এই ছবির লাইফ টাইম কালেকশন 2000 যাবেই, সেটা তোমাদেরকে আগেও বলেছি, এখনো বলছি। সো যাই হোক, এই ছবিটা যখন আমি পেড প্রিভিউজে শো দেখতে গেলাম, 5টার শো। তোমাদেরকে বলে রাখি, এটা প্রথমবার আমার সাথে এরকম একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। আমার সাথে এটা কোনোদিনই হয়নি। মানে এর আগে অনেক ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে গেছি, ঠিক আছে, বাট এরকমটা হয়নি। প্রথমবার ছবিটা তখনও ডিস্ট্রিবিউটই হয়নি। ঠিক আছে, 5টা থেকে শো স্টার্ট, বাট ছবিটা তখনও পর্যন্ত ডিস্ট্রিবিউটই হয়নি। ছবিটা মেনলি দিয়েছে 5:30টার সময়, শো স্টার্ট হয়েছে 5টা 40 অ্যারাউন্ড। 5টার শো এর টাইম ছিল আমাদের, 5টার সময়। তো শুরু হয়েছে 5টা 40-এ। তো প্রায় 4 ঘন্টার ছবি বলা যায়। ঠিক আছে, বাট এই 4 ঘন্টা সত্যি বলতে দারুণ এনজয় করেছি। মানে যে এক্সাইটমেন্ট নিয়ে গেছিলাম, যে এক্সপেকটেশন নিয়ে গেছিলাম, অ্যাকচুয়ালি বিয়ন্ড পেয়েছি। ঠিক আছে, দেখো, আমার যেটা মনে হয় যে ধুরন্ধর দ্য রিভেঞ্জ বা ধুরন্ধরের সিরিজ বেস্ট অ্যাকশন ফিল্ম আমাদের ইন্ডিয়ান সিনেমার হিস্ট্রিতে। তোমরা হয়তো বহু অ্যাকশন ছবি দেখেছো, বাট এই ছবিটা মানে অ্যাকচুয়ালি যারা রনেস দেখতে ভালোবাসো, যারা রিয়েলিস্টিক বিষয়টা দেখতে ভালোবাসো, তাদের জন্য এই ছবিটা দারুণ ওয়ার্ক করবে। এবার আমরা মেনলি এই ছবিটা নিয়ে কথা বলি, কেমন হলো এবং কি কি এমন বিষয় ছিল যেগুলো মোস্টলি দর্শকদের ভালো লাগবে। প্রথমত, এই ছবিটা হচ্ছে টোটাল মানে প্রায় 4 ঘন্টার একটা ছবি। ঠিক আছে, তো এই 4 ঘন্টা একটা দর্শকের সিটে বসিয়ে রাখা, এটা কিন্তু চাটিকানি কথা নয়। ঠিক আছে, আমার মনে হয় প্রথমত মেকার্সদের এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল, যে দর্শকদের তারা কি করে এঙ্গেজ করে রাখবে এই সিনেমার মধ্যে, এই 4 ঘন্টা সিটে কিভাবে বসিয়ে রাখবে। তো এই বিষয়টা প্রথমেই ক্লিয়ার করে দিই যে তারা কিন্তু খুবই নেভাতে পেরেছে, দারুণ ভাবে নেভাতে পেরেছে। মানে একটা জায়গায় তোমরা বোর ফিল করবে না। মানে এত সুন্দরভাবে প্রত্যেকটা সিন, প্রত্যেকটা ঘটনার সাথে লিঙ্ক করা, প্রত্যেকের পারফরমেন্স এবং প্রত্যেকটা চরিত্রকে এই সিনেমার সাথে এঙ্গেজ করে রাখা, ফুললি এঙ্গেজ করে রাখা। এই নয় যে আমি রণবীর সিংকে মানে অ্যাকশন দেখিয়ে দিলাম, বা আবার সে 10 মিনিট পর আসছে, এমন বিষয় নয় কিন্তু। প্রত্যেকটা সিনের সাথে প্রত্যেকটা চরিত্র জড়িত, এবং যেভাবে ইনভলভ করে রাখা হয়েছে, যেগুলো ছোট ছোট টুইস্ট রাখা হয়েছে ছবির মধ্যে, যেগুলো ওয়ার্ক করেছে, সেই কারণে তোমাদের বোর ফিলটা আসবেই না, এঙ্গেজ করে রাখবে। মানে মাথা ঘোরানোর সুযোগই তোমরা পাবে না। এই ছবিটাকে নিয়ে যারা সমালোচনা করছিল, বা যারা বলছিল যে ছবিটা একটা মেনলি প্রপাগেন্ডা, ছবির মধ্যে ফুললি প্রপাগেন্ডা দেখানো হয়েছে, তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলি, দেখো, আমি যতদূর জানি, কারণ আমি এই ছবিটা দেখার আগে অনেক ঘটনা দেখেছি। এর আগে আমাদের ইন্ডিয়াতে বা ইন্ডিয়া বাংলা বা পাকিস্তান জুড়ে যা যা ঘটেছে, সেই সমস্ত ঘটনা, এই প্রত্যেকটা ঘটনা আমি দেখেছি। এবং এই সমস্ত বিষয় নিয়ে ইউটিউবে অনেক ভিডিও রয়েছে, সেগুলোও দেখো। মানে আলটিমেটলি আমি বলতে চাইছি যে প্রত্যেকটা দর্শকের একটা হিস্ট্রি জেনে আসা উচিত।
মানে হিস্ট্রিটা জেনে আসা উচিত, তারপরে ছবিটা দেখা উচিত। তবেই তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ ছবির মধ্যে বা ছবির গল্পে কি দেখানো হয়েছে, কি জিনিস দেখানো হয়েছে এবং কোনটার মধ্যে প্রপাগেন্ডা ঢুকে আছে। হ্যাঁ, কিছু কিছু সিন এমন রয়েছে যেগুলো হয়তো বাস্তবে ঘটেনি, সেগুলো সিনেমার আকারে ফুটিয়ে তোলার জন্য সেটাকে স্টাইলাইজ করা হয়েছে, সেটার মধ্যে একটা লার্জার দ্য লাইফ ফিল দেওয়া হয়েছে, একটা বড় স্কেল দেওয়া হয়েছে, বড় গ্র্যান্ডার দেওয়া হয়েছে। এটা অবশ্যই ঠিক, মানে সিনেমার ক্ষেত্রে বা সিনেমাটাকে সেভাবে পোর্ট্রে করতে গেলে সেগুলো অবশ্যই লাগে দর্শকদের কাছে সেই কানেকশনটা তৈরি করানোর জন্য। এটাই কিন্তু অস্ত্র বলতে পারো, যে সেটাকে একটা ভালোভাবে যাতে পোর্ট্রে করা যায়। তো সেই ক্ষেত্রে মানে আমি তো বুঝছি না যে কোন দিক থেকে প্রপাগেন্ডা রয়েছে এই ছবির মধ্যে। ঠিক আছে, ধুরন্ধর পার্ট ওয়ানে অক্ষয় খান্নার যে চরিত্রটা তোমরা দেখেছো রহমান ডাকাতে, তো রহমান ডাকাত কি আসলেই ওরকম ছিল মানে বাস্তবে? তা কিন্তু নয়। বাস্তবে তোমরা দেখবে বিভিন্ন ইন্টারভিউ রয়েছে তার ইউটিউবে, তোমরা চাইলে দেখতে পারো, সেখানে বুঝতে পারো যে আসলে রহমান ডাকাত কেমন ছিল। সেরকম কি সোয়াগ ছিল, সেরকম স্টাইলিশ কিছু ছিল বা সেরকম অ্যাটিটিউড ছিল, তা কিন্তু নয়। যেহেতু সিনেমায় তাকে দেখানো হচ্ছে, সিনেমার আকারে তাকে আনা হচ্ছে, সেই কারণে সেই স্টাইলাইজ ব্যাপারটা আনা হয়েছে বা সেই সোয়াগটা আনা হয়েছে, সেই অ্যাটিটিউডটা আনা হয়েছে বা সেই লার্জেন দ্য লাইফ ফিলটা দেওয়া হয়েছে। ঠিক আছে, এটা বুঝতে হবে। তো এই বিষয়গুলোকে যদি বলে যে প্রপাগেন্ডা, তাহলে আর কিছু বলার নেই। ঠিক আছে, যারা অ্যাকচুয়ালি ছবিটাকে ডাউন করতে চাইছে তারাই কিন্তু এই নেগেটিভিটি প্রচারটা করছে। এবার আমরা এই ছবির গল্পটা নিয়ে কথা বলি। দেখো পার্ট ওয়ানে আমরা কি দেখেছিলাম, যে হামজা আলী মাজারি মানে আমাদের রণবীর সিং এর যে চরিত্রটা, সেই হামজা আলী মাজারি কিভাবে পাকিস্তানে ঢুকে পড়েছিল, কিভাবে একজন ইন্ডিয়ান স্পাই হয়ে সে একটা মিশন লড়ছিল আর কি। এই গল্পটা আমরা পার্ট ওয়ানে পেয়েছিলাম। পার্ট টু তে আমরা কি পাচ্ছি, এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে জসকিরত সিং রাঙ্গি সে কিভাবে হামজা আলী মাজারি হয়ে উঠছেন এবং তাকে কি কি স্যাক্রিফাইস করতে হচ্ছে এবং আলটিমেটলি সে রিভেঞ্জটা কিভাবে নিচ্ছে আর কি, সেই নিয়েই কিন্তু এই ছবির গল্প। এর থেকে বেশি জানতে হলে ছবিটা তোমাদেরকে দেখতে হবে ভাই, 4 ঘন্টার একটা স্টোরি। ঠিক আছে, এত ছোট করে বললাম, অনেক বড় করেই বলা বলা যেত, বাট অনেকটা স্পয়লার হয়ে যেত। বাট ছবিটা কিন্তু তোমাদের জন্যই, মানে এখানে কোনো রকম আমি বাড়িয়ে চড়িয়ে বলছি না, একটা ভালো কিছু এক্সপিরিয়েন্স করার জন্য ধুরন্ধর দ্য রিভেঞ্জ তোমাদের দেখতেই হবে। ঠিক আছে, এবং সেটা অবশ্যই সিনেমা হলে গিয়ে। ফোনে বা ল্যাপটপে সেই মজা তোমরা পাবে না। মানে ফোনে ল্যাপটপে দেখে তোমরা কাউকেই বলতে পারবে না যে ভাই ওয়াও লেগেছে বা দারুণ লেগেছে, এটা বলতে পারবে না। আলটিমেটলি সিনেমা হলে দেখে আসো, তাহলে বুঝতে পারবে যে আসলে সিনেমাটা কেমন ছিল, কেমন ভিজুয়াল ছিল, কিরকম অ্যাকশন ছিল, কিরকম প্রেজেন্টেশন ছিল। আলটিমেটলি এটা দুর্ধর্ষ রকম এক্সপিরিয়েন্স হবে, এটুকু তোমাদেরকে বলে রাখছি। ঠিক আছে, তো অবশ্যই সিনেমা হলে গিয়ে দেখে আসো। 2-4 দিন লেট হলেও কিন্তু সেরকম কোনো ব্যাপার নয়, এখনো পর্যন্ত ছবিটা নিয়ে সেই ক্রেজ রয়েছে। সিনেমা হলে গেলে মানে একটা স্টেডিয়ামের মতো ফিল তো অবশ্যই পাবে। সো এবার আমরা এই ছবির মেন কিছু পজিটিভ দিক নিয়ে কথা বলবো, যেগুলো মেনলি এই ছবির মধ্যে দারুণ ভাবে ওয়ার্ক করেছে। প্রথমত এই ছবির গল্পটা, এই ছবির টোটাল ডিউরেশন হচ্ছে প্রায় 4 ঘন্টা। ঠিক আছে, সো এই 4 ঘন্টা দর্শকদের বসিয়ে রাখতে গেলে সেরকম একটা গল্প থাকা দরকার, গল্পের মধ্যে দম থাকা দরকার, গল্পের মধ্যে জান থাকা দরকার। তো সেটা কিন্তু অবশ্যই ছিল, যে কারণে ছবিটা এরকম পজিটিভ রিভিউ পাচ্ছে। দেখো একটা গল্প জাস্ট একটা ফ্লোতে এগিয়ে গেলে কিন্তু সেটা খুব একটা ক্যাচি লাগে না, দেখতেও ভাল লাগে না। বাট ছোট ছোট টুইস্ট রাখা বা অন্য ঘটনার সাথে লিঙ্ক রাখা, এরকম যদি একটা প্রেজেন্টেশন হয়, অবশ্যই সেরকম একটা গল্প ওয়ার্ক করে, যেরকম ধুরন্ধর দ্য রিভেঞ্জ বা ধুরন্ধরের সিরিজ। পাশাপাশি এই ছবিটা একটা পারফরমেন্স বেসড ছবি বললেও চলে, কারণ এই ছবির মধ্যে মানে যে কটা চরিত্রকে আমরা মুখ্য চরিত্রে পেলাম, যেরকম রণবীর সিং এর চরিত্রটা বা আর মাধবনের চরিত্রটা বা আমাদের অর্জুন রামপালের চরিত্রটা বা রাকেশ বেদির চরিত্রটা, এই সমস্ত চরিত্র যেগুলো অ্যাকচুয়ালি মুখ্য চরিত্র এই গল্পে বা এই সিনেমায়, প্রত্যেকের যেরকম পারফরমেন্স ছিল ছবির মধ্যে, এক কথায় অনবদ্য। রণবীর সিং তো ভাই ফার্স্ট টু লাস্ট জাস্ট ফাটিয়ে দিয়েছে। পাশাপাশি অর্জুন রামপালও খুব ভালো কাজ করেছে, আমাদের আর মাধবনও খুব ভালো কাজ করেছে। শেষে এসে আমাদের রাকেশ বেদি জাস্ট ফাটিয়ে দিয়েছে। ঠিক আছে, তো প্রত্যেকের কাজ, এবং সব থেকে বড় কথা আমাদের পরিচালক যেভাবে এই চরিত্রগুলোকে ইউজ করেছেন ছবির মধ্যে, তাদের প্রত্যেকটা জায়গায় যেভাবে জায়গা দিয়েছেন এই ছবিতে, অসম্ভব ওয়ার্ক করেছে। এবং এটা বলাই বাহুল্য যে প্রত্যেকটা চরিত্র তাদের নিজের নিজের জায়গায় জাস্ট অনবদ্য পারফরমেন্স দিয়েছে। এটা কিন্তু একদম ভোলার নয় বা অস্বীকার করা যাবে না। ঠিক আছে, এছাড়া এই ছবির আরো একটা গুরুত্বপূর্ণ পজিটিভ দিক হচ্ছে এই ছবির ইমোশনাল পার্টটা। ভাই সিরিয়াসলি প্রত্যেকটা সিন ওয়াইজ, প্রত্যেকটা ক্যারেক্টার ওয়াইজ ইমোশনটাকে যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে, এক কথায় জাস্ট অনবদ্য কাজ হয়েছে, দারুণ ভাবে ওয়ার্ক করেছে। মানে অ্যাকচুয়ালি দর্শক সেটাকে কানেক্ট করতে পারবে। প্রত্যেকটা ইমোশনাল সিন কিন্তু গুজবাম ওয়ার্ক করেছে, চোখ থেকে জল বেরিয়ে আসার মতো। বিশেষ করে জসকিরত সিং রাঙ্গির পার্টটা, যেখানে আমাদের রণবীর সিং জাস্ট ফাটিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি আমি আগেও এটা জানতাম যে রণবীর সিং কিন্তু ভালো পারফর্মার। ঠিক আছে, এরকম একটা জাস্ট স্ক্রিপ্টের তার দরকার ছিল,
অনবদ্য পারফরমেন্স ছিল তার, ঠিক আছে। একদম ক্লাইম্যাক্সে যখন আমরা হামজা আলী মাজারিকে আর কি মানে আমাদের পাকিস্তান ছেড়ে চলে আসতে হচ্ছে, ওই যে সিনটা ভাই সেই লেগেছে, মানে অ্যাকচুয়ালি চোখ থেকে জল বেরিয়ে আসবে তোমাদের, এমন কিছু মুমেন্ট ক্রিয়েট করা হয়েছে। আরো একটা সিন ছিল একদম ক্লাইম্যাক্সে, যখন আমাদের হামজা আলী মাজারি বাড়ি ফিরছে। জাস্ট আমি একটা স্পয়লার দিয়ে দিলাম, যেহেতু দু একদিন হয়ে গেছে ছবিটা, আগেই বলে রাখছি। তো হামজা আলী মাজারি যখন বাড়ি ফিরছে, ঠিক আছে, দূর থেকে তার মাকে এবং বোনকে দেখতে পাচ্ছে, ঠিক আছে, চোখে জল ছলছল অবস্থায় তার মায়ের কাছে আসছে, একটা খুশি তার মধ্যে দেখা যাচ্ছে, তার মায়ের দিকে এগিয়ে যাচ্ছে। বাট তার মা তাকে চিনতে পারছে না, যেহেতু তার বড় বড় দাড়ি, মাথায় পাগড়ি, তার মা তাকে চিনতে পারলো না। মানে দেখেও না দেখার একটা বিষয় দেখতে পেলাম। কিন্তু ওই জায়গায় আমাদের রণবীর সিং যে পারফরমেন্সটা দিয়েছে, ভাই স্যালিউট, ভাই স্যালিউট। ওই সিনটা আদিত্য ধর যেভাবে ক্রিয়েট করেছেন, যেভাবে দেখিয়েছেন, এক কথায় জাস্ট অসাধারণ। ওই সিনটার পরে হয়তো কিছুক্ষণ তোমরা জাস্ট বসে থাকবে, ফুললি ইমোশনাল হয়ে পড়বে ওই সিনটার জন্য, ঠিক আছে। বলিদান পরম ধর্ম, এই কথার মেন অর্থ কি তোমরা হয়তো ওই সিনটা দেখার পরে বুঝতে পারবে, ঠিক আছে। পাশাপাশি এই ছবির আরো একটা গুরুত্বপূর্ণ পজিটিভ দিক, এই ছবির অ্যাকশন ডিপার্টমেন্টের কাজ। প্রত্যেকটা অ্যাকশন সিকোয়েন্স এই ছবিতে দারুণ ওয়ার্ক করেছে, দেখতে খুব ভালো লাগছে। একটা চমক রয়েছে প্রত্যেকটা অ্যাকশন সিকোয়েন্সে। হ্যাঁ, অবশ্যই বন্দুকবাজিটা বেশি রয়েছে, হ্যান্ড টু হ্যান্ড কম রয়েছে, তবুও কিন্তু ওয়ার্ক করেছে। বিশেষ করে ক্লাইম্যাক্সের যে অ্যাকশন সিকোয়েন্সটা ছিল, পুরো দীর্ঘ সময় ধরে একটা অ্যাকশন পেলাম ক্লাইম্যাক্সে, যেটা দারুণ লেগেছে। মানে বোর ফিলটা আসে না। তাছাড়া এই ছবির মধ্যে যেরকম ব্রুটালিটি দেখানো হয়েছে, যেরকম ভায়োলেন্স দেখানো হয়েছে, আমার তো মনে হয় যে পার্ট ওয়ানের থেকেও একটু বেশিই দেখানো হয়েছে। সেখানে সিজির কাজ, ভিএফএক্স এর কাজ অসম্ভব হয়েছে। মানে এমন এমন কিছু সিন রয়েছে, তোমরা দেখলে হয়তো চোখ বন্ধ করে নিতে বাধ্য হবে, এমন এমন কিছু সিন গা শিউরে ওঠার মতো। একদম ক্লাইম্যাক্সের যে ব্লাস্টের দৃশ্যটা, সেটা ওয়ার্ক করেছে। সো ওভারঅল অ্যাকশন, ভিজুয়াল অ্যাকশন ডিপার্টমেন্টের কাজ দারুণ লেগেছে এই ছবির মধ্যে। এছাড়া এই ছবির মিউজিক ডিপার্টমেন্টের কাজ, ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ, সেটাও দারুণ। অ্যাকচুয়ালি সত্যি বলতে এই ছবির যখন সিঙ্গেল সিঙ্গেল গানগুলো রিলিজ করছিল আর কি, শুধুমাত্র আড়ি আড়ি ছাড়া আমার কোনো গান ভালো লাগেনি। কিন্তু এই ছবির মধ্যে প্রত্যেকটা গান শোনার পরে, প্রত্যেকটা গানের ইউজ বা প্লেসমেন্ট দেখার পরে, সত্যি বলতে বাড়িতে এসে আরো একবার করে গানগুলো শুনেছি, মানে এতটাই ভালো লেগে গেছে। আড়ি আড়ি গানটার প্লেসমেন্ট খুব ভালো হয়েছে, প্রত্যেকটা গানের প্লেসমেন্ট খুব ভালো হয়েছে। বিশেষ করে রেট্রো সংগুলোকে যেভাবে ইউজ করা হয়েছে এই ছবির মধ্যে, প্লেসমেন্ট গুলো মানে প্রত্যেকটা সিনকে আরো এঙ্গেজ করে তোলে, মানে আরো ক্যাচি করে তোলে, ঠিক আছে। পাশাপাশি ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ বেশ গুজবাম ছিল পুরো বিষয়টা, ঠিক আছে। ওভারঅল মিউজিক ডিপার্টমেন্টের কাজ খুব ভালো হয়েছে। তো এগুলো ছিল এই ছবির গুরুত্বপূর্ণ কিছু পজিটিভ দিক। এবার আমরা কথা বলবো নেগেটিভ দিকটা নিয়ে, যেগুলো মেনলি আমার জন্য ওয়ার্ক করেনি। প্রথমত এই ছবির ক্লাইম্যাক্সটা। এই ছবির এন্ডিং এ আমরা দেখতে পাচ্ছি যে হামজা আলী মাজারি তার রিভেঞ্জটা নিচ্ছে, মেজর ইকবালকে সে মারছে, ঠিক আছে, সে দৌড় করিয়ে মারছে। আসলেই কিন্তু মেজর ইকবাল সেভাবে মরেনি, তোমরা হয়তো সেটা জানো। কিন্তু যেটা দেখানো হয়েছে সেটা সিনেমার আকারে ফুটিয়ে তোলার জন্য আর কি সিনটাকে ক্রিয়েট করা হয়েছে। বাট তোমাদেরকে বলে রাখি যে এরকম এন্ডিং কিন্তু আমরা আরো 5টা ছবির মধ্যে দেখেছি, মানে আরো 5টা মাস কমার্শিয়াল ছবির মধ্যে এরকম একটা এন্ডিং দেখেছি। পোর্ট বন্দরে গিয়ে অ্যাকশন, এরকম একটা অ্যাকশন আমরা দেখেছি। তো সেখানে কিন্তু একটা আলাদা রকম অ্যাকশন ডিমান্ড করছিল, ঠিক আছে। সো ওটা আমার ভালো লাগেনি। আরেকটা সিন ছিল যেখানে রেহমান ডাকায়েতকে আমরা ফার্স্ট পার্টে দেখলাম, তার এন্ট্রিটা যেটা খুব ভালো ওয়ার্ক করলো। সেটা তার একটা সোয়াগ, তার অ্যাটিটিউড, তার একটা নিজস্ব প্রেজেন্টেশন ছিল, সেটা দারুণভাবে ওয়ার্ক করেছিল, খুব ভাইরাল গেছিল। মানে অক্ষয় খান্নার যে কাজটা ছিল, ঠিক আছে, সেটা সকলেরই ভালো লেগেছিল। বাট ওটাকে রিক্রিয়েট করার কোনো দরকার ছিল না। হ্যাঁ, আমি মানছি যে এখানে তার মতো করে ডান্স বা তার মতো করে কিছু করার চেষ্টা করা হয়নি, বাট ওই সিনটাকে রাখা উচিত ছিল না, অন্যভাবে প্রেজেন্ট করা যেত ওই সিনটা। ওটা আমার একটু খারাপ লেগেছে, ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি ওই সিনটা যখনই তুমি দেখবে, তখনই তোমার রহমান ডাকাতের কথা মনে পড়ে যাচ্ছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি প্রেজেন্টটা তো সেম লাগছে। আমার মনে হয় সিনটা রাখাই উচিত ছিল না। মানে এমন একটা কিছু তুমি করে রেখেছো যেটা অ্যাকচুয়ালি আইকনিক হয়ে গেছে, যেটা অ্যাকচুয়ালি সকলের ভালো লেগেছে, সেটাকে যখন তুমি আবার প্রেজেন্ট করছো অন্য কাউকে দিয়ে, তখন কিন্তু সেটা আর সেভাবে ওয়ার্ক করছে না। তো ওটা আমার কিন্তু ওটা আলাদা অন্যভাবে এন্ট্রিটা করা যেত, আমার যেটা মনে হয়, ঠিক আছে। এবং আরো একটা বিষয় রয়েছে যেটা খুবই গুরুত্বপূর্ণ। এই ছবির মধ্যে কিছু ডিটেলিং কিন্তু আদিত্য ধার মিস করে গেছে, ঠিক আছে। সেটা অ্যাকচুয়ালি আমি এই দুদিন পর রিভিউ করছি বলেই জানতে পারলাম। আগে বললে হয়তো বা আগে রিভিউ করলে হয়তো সেটা মিস করে যেতাম। এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা আমার মনে হয় যে কিছু ডিটেলিং আদিত্য ধর যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা তিনি মিস করেছেন। তোমরা এই বিষয় নিয়ে সিনেমাটা যখন দেখবে বা তোমরা যখন হিস্ট্রিটা পুরো জানবে, তোমরা হয়তো বুঝতে পারবে। আমি এখানে পুরোটা বললাম না তোমাদেরকে, ঠিক আছে। বাট অবশ্যই আদিত্যদের কিছু ডিটেলিং মিস করে গেছে, ঠিক আছে। সো যাই হোক, এই ছিল বলার ওভারঅল ধুরন্ধর দ্য রিভেঞ্জ ছবিটা নিয়ে। তোমাদের
ছবিটা কেমন লেগেছে তোমরা যারা দেখেছো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিই, পাশে থেকে সাপোর্ট করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করেছো, পাশে থাকা বেল প্রেস করে দিই পরবর্তী ভিডিও। থ্যাংক ইউ।